আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ নেই বললেন এনসিপি নেতারা। সরকারের ব্যর্থতার সমালোচনা। শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার আহ্বান তারেক রহমানের। বললেন, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক নয়। ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। সংস্কার সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে খেলাফত এবং লেবার পার্টির সংলাপ। প্রার্থী ও ভোটারের বয়স কমানোর প্রস্তাব দেবে এনসিপি। সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো করার অভিমত গণমাধ্যম কমিশনের। বিটিভি, বেতার এবং বাসসকে একীভূত সংস্থা করার সুপারিশ। আমরা এই পুরস্কার দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে এনসিপি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশে আর হবে না। শনিবার জাতীয় নাগরিক পার্টি লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের বিচার হতে হবে এই মাটিতে। দলটিকে পুনর্বাসন চেষ্টা করলে তা কঠিনভাবে দমনের ঘোষণা দেন তিনি। কোন ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দুপুরে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারবে না। হাসনাত বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশে আর হবে না। ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অবিলম্বে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। সমাবেশ শেষে শাহবাগ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই হত্যাযজ্ঞে সরব আওয়ামী লীগ কর্মীরা এখনো অনলাইন অফলাইনে সক্রিয়। তারা কেউ নিরাপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সার্জিস আলমের। আর হাসনাত আব্দুল্লাহর মতে, সরকার ও রাজনৈতিক দলের ঐক্যমত্য থাকলে আওয়ামী লীগের বিচার সম্ভব। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার এক ফেসবুক পোস্ট। ইনক্লুসিভ নির্বাচন করতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনের শিক্ষার্থী জনতা, আশাহত আর ভীত আহত যোদ্ধা আর শহীদ পরিবার। এ নিয়ে ভিডিও কলে কথা হয় হাসনাত আব্দুল্লার সঙ্গে। বলেন, আগের 3টি নির্বাচন ইনক্লুসিভ করতে এজেন্সিগুলো কম্প্রোমাইজ করেছে, আর এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চলছে বলে অভিযোগ হাসনাতের। যতগুলো নির্বাচন হয়েছে, আপনি 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে, তখন কিন্তু এজেন্সিগুলো চুপ ছিল। ইনক্লুসিভ ইলেকশন নিয়ে তখন কোনো কথা বলিনি। পরবর্তীতে দেখেন 18 নির্বাচন, 24 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনী প্রশ্নবদ্ধ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কোনো কথা বলিনি। এজেন্সিগুলো মেনে নিয়েছিল আর্থিক বিনিময়ে বা তাদের কম্প্রোমাইজ করেছে সেই জায়গা থেকে। কিন্তু আমরা এখন দেখছি যে এজেন্সিগুলো খুব তৎপর হয়েছে। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ জানান হাসনাত আব্দুল্লাহ। 5ই অগস্টের পরে হচ্ছে আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার, সেটা চিরতরে হারিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে যখন টানা বিক্ষোভ, তখন ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে, তারা কেউই নিরপরাধ নয়। আওয়ামী লীগ আজকে যারা এভাবে কয়েকজন এদিক ওদিক করে মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু সেই 5ই অগস্টের পূর্ববর্তী সময়টিতে কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুর নিয়ম নীতি তোয়াক্কা না করে মানুষের উপর এভাবে আক্রমণ চালিয়েছে। ওই মানুষগুলোই আবার এভাবে এখন বিচ্ছিন্নভাবে রাস্তায় নামছে। তো এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরো সক্রিয় ভূমিকা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে, তাহলেই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্ভব বলে মনে করেন জুলাই আন্দোলনের অন্যতম এই 2 সংগঠক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিভিন্ন মহলের চাপ প্রয়োগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে সিলেট জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের তিনি বলেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়ায় বাধা দেবে, তাদের সাথে নতুন করে যুদ্ধ হবে। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয় বলেও জানান তিনি। এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি, তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। রাজনীতিতে ভিন্ন মত থাকলেও দেশের মানুষ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর 12 দলীয় জোট আয়োজিত ইফতারে তিনি বলেন, দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার প্রক্রিয়া চলমান, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজনৈতিক দল ও সুশীল সমাজের সম্মানে রাজধানীতে 12 দলীয় জোটের ইফতার মাহফিল। অংশ নেন বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আবার সে জুলাইয়ের অভ্যুত্থানের জাতীয় ঐক্য গড়ে তোলে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, বিগত স্বৈরাচারের আমলেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিল বিএনপি। নির্বাচনের সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার নয়। কাজেই
সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে, যেই ত্রুটিগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব। বিগত সরকারের আমলে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে সেসব এখন মেরামত করতে হবে বলেও জানান তারেক রহমান। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নেতৃবৃন্দকে এদিকে রাজনৈতিক দলের কাছে দেয়া জাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রশ্নমালা নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। কমিশনের প্রশ্নমালার সাথে কয়েকটি দলের বক্তব্যের মিল পাওয়ায় জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করে তারা। সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরে। সংবিধানের প্রস্তাবনার প্রিএম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। বহুত্ববাদের বিরুদ্ধে খেলাফতে মজলিস এবং বাংলাদেশ লেবার পার্টি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুপারিশমালা নিয়ে সংলাপে বসে এই দুটি দল। সেখানে 166টি সুপারিশের অনেকগুলোর বিষয়েই তারা একমত হয়েছে। সংলাপ শেষে দল দুটির প্রতিনিধিরা বলেন, ইসলামের বিধান বিরোধী আইন করা যাবে না। মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিষিদ্ধের দাবিও তোলেন তারা। অধ্যাদেশের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের কথাও বলেন এই দুই নেতা। রাজনৈতিক দলগুলোর মতামত জানতে 6 মার্চ 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশগুলোর বিষয়ে দলগুলোর পক্ষ থেকে মতামত জানানোর পর বৃহস্পতিবার শুরু হয় সংলাপ। এরই ধারাবাহিকতায় আজ খেলাফতে মজলিস ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। 140টি সুপারিশের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে খেলাফতে মজলিস। দলটি মনে করে 10 মাসের মধ্যে সংস্কার সম্ভব। সংশোধনের জন্য প্রয়োজনে জারি করা হোক অধ্যাদেশ। এক্ষেত্রে গণপরিষদ ধারণার পক্ষে নয় দলটি। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় বহুত্ববাদের প্রয়োজন নেই দাবি মহাসচিবের। সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচারের আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এদিকে কমিশনের সুপারিশের মধ্যে 147টির সাথে একমত পোষণ করেছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান বলেন, নতুন কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে সেটি গুরুত্ব দিয়েই সংশোধন করতে হবে সংবিধান। স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির পরিবর্তন, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর, প্রার্থিতার বয়স সীমা 21 করার পক্ষে নয় দলটি। দেশের বিরাজমান জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনই যথেষ্ট। তারা এই সীমানা নির্ধারণের দায়িত্ব যদি তারা পালন না করে তাহলে যথাসময় নির্বাচন অনুষ্ঠানে সমস্যা সৃষ্টি হবে। এনআইডি এটা নির্বাচন কমিশনের কাজ। দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছবে দলগুলো, প্রত্যাশা ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের। আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 21 বছরের বদলে 23 করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আর ভোটাধিকারের বয়স 16 বছর করার প্রস্তাব আগামীকাল জমা দেবে দলটি। শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বলেন, রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাব এবং মতামত জমা দেবে তারা। এছাড়া 111টি সুপারিশ নিয়ে আরও আলোচনা দরকার বলে মত এনসিপির। 23 মার্চ দুপুর 2টার সময় জাতীয় ঐকমত্য কমিশনের যে কার্যালয়, এখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে। যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে।
জাতীয় সম্প্রচার সংস্থা এবং গণমাধ্যম কমিশন গঠন ও প্রাথমিক পর্যায়ে সাংবাদিকদের বেতন নবম গ্রেড করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে কামাল আহমেদের নেতৃত্বাধীন কমিশন এই সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। প্রায় 200 পৃষ্ঠার গণমাধ্যম সংস্কার প্রতিবেদনে সার্বিকভাবে 20টি সুপারিশ করা হয়েছে। কমিশনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, দ্রুততম সময়ে যেগুলো কার্যকর করা সম্ভব সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বেলা 12টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন গণমাধ্যম কমিশন প্রধান কামাল আহমেদ। সঙ্গে ছিলেন কমিশনের অন্য সদস্যগণ। 180 পৃষ্ঠার প্রতিবেদনে সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল, রেডিও ও অনলাইন পোর্টাল সম্পর্কে মোট 20টি সংস্কার প্রস্তাব দিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন প্রধান। জানান, প্রেস কাউন্সিল ও প্রস্তাবিত সম্প্রচার কাউন্সিলের বদলে গণমাধ্যম কমিশন গঠন করে লাইসেন্স ও অন্যান্য বিষয়ে সমাধার প্রস্তাব করেছে কমিশন। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। সংস্কার কমিশন একই ব্যক্তির একাধিক গণমাধ্যমের মালিকানা নিষিদ্ধ করার প্রস্তাব রেখেছে। পাশাপাশি কর্মীদের মাঝে নির্দিষ্ট শেয়ার বন্টনের কথা উল্লেখ করেছে। প্রস্তাব অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সাংবাদিকদের বেতন হবে নবম গ্রেড। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসন এবং জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের প্রস্তাব করেছে কমিশন। এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তো বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি জালিয়াতি বন্ধের প্রস্তাব করেছে কামাল আহমেদ কমিশন। সেই সাথে দুর্নীতি বন্ধে গণমাধ্যমের আয় ব্যয়ের সঠিক তথ্য নিশ্চিতেরও তাগিদ দিয়েছে কমিশন। যত তথ্য দিয়েছি, যত কথা বলেছি, প্রত্যেকটাই তথ্য ভিত্তিক, বেসড অন এভিডেন্স। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এদিকে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোয় বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ঠিক মতো দেয়া হলে সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের সহযোগিতার প্রয়োজন হতো না, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় তথ্য উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা মেনে চলার আশ্বাস দেন। মাহফুজ আলম বলেন, সাংবাদিকতা পেশাকে মানসম্মত করতে কাজ করে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়। তৃতীয় কিস্তিতে এবার মোট 374 জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি। সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। তো আসলে এই বাস্তবতার ভিতর দিয়ে কল্যাণ ট্রাস্ট কাজ করছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাতে বগুড়ায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকার মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে এই দেশের মানুষ প্রতিহত করবে। এ সময় সমাবেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণারও দাবি জানান বক্তারা। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমোহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন ছাত্র নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দেয় জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহত সহ সক্রিয় অংশগ্রহণকারীরা। এ সময় দ্রুত আওয়ামী লীগের বিচার না করা হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা। দাবি, গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এ সময় সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকদের উপর যত অত্যাচার হয়েছে তা ইতিহাসে নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরে ইউনাইটেড প্রেস ক্লাবের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। অনেক সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে তারা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। আগামী সাধারণ নির্বাচনের জন্য নেতাকর্মীদের এখন থেকেই ভোটের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ঢাকাস্থ ডুমুরিয়া ফুলতলাবাসীর সম্মানে ইফতার মাহফিলে কথা বলেন তিনি। ডুমুরিয়া ফুলতলা কল্যাণ পরিষদের আয়োজনে তিনি আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জিং হবে। নির্বাচনে ভালো ফলাফল করতে হলে জনগণের সাথে সম্পর্ক জোরদারেও গুরুত্ব দেন তিনি। বলেন, মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে হলে ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প নেই। সমাজে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে জনসমর্থন অর্জন করতে হবে। ইফতার মাহফিলে খুলনার ডুমুরিয়া এবং ফুলতলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রীতি সম্মেলন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানী নয়াপল্টন জোনাকি কনভেনশন হলে আলোচনা সভা, সম্প্রীতি সম্মেলন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ একরামুল হক পাটোয়ারি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন শামীম হোসেন, সহ সভাপতি বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স কোম্পানি যমুনার হেড অফ সেলস মাকসুদুল ইসলাম, ডিরেক্টর অব মার্কেটিং সেলিমুল্লাহ এবং অন্যান্য কোম্পানির মালিকপক্ষ এবং প্রতিনিধিগণ। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে আয়োজিত হলো ইফতার এবং দোয়া মাহফিল। শনিবার মিন্টো রোডের শহীদ আবু সাইদ কনভেনশন হলে আয়োজন হয় এই অনুষ্ঠানের। পবিত্র রমজান মাস উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আয়োজন করে। আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা। যেখানে অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মীর নিজামুদ্দিন আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন এফবিসিসিআইয়ের আরেক সাবেক সহসভাপতি নিজামুদ্দিন রাজেশ। আর কদিন বাদে ঈদ উল ফিতর উৎসবকে রঙিন করতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বিপণী বিতানগুলোর মধ্যে ক্রেতাদের পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। একই জায়গায় বিপুল পণ্যের সমাহারে খুশি ক্রেতারা, দাবি কেনাকাটায় বাড়ছে সময়। ঈদ মানেই নতুন পোশাক, চকচকে জুতা আর সাজগোজ। তাই তো উৎসবের সময় যত ঘনিয়ে আসছে বাড়ছে কেনাকাটার ধুম। আর তালিকার সব পণ্য যদি এক জায়গায় মেলে তাহলে কেনাকাটা হয় আরও স্বাচ্ছন্দ্যের। সে কারণেই যমুনা ফিউচার পার্কে ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মলে নজর কাড়া সব কালেকশন। বিভিন্ন ফ্যাশন হাউস আর শোরুমগুলোতে ঘুরে ঘুরে পছন্দের পণ্যগুলো কিনছেন ক্রেতারা। বলছেন, আরামদায়ক পরিবেশে একসাথে সব পণ্য পেয়ে ঈদ কেনাকাটা হয়েছে আরও সহজ ও আনন্দের। এখানে এক জায়গায় সব কিছু পাওয়া যায়, এই জন্যই আসা। বাচ্চার জন্য ড্রেস কিনবো, ছেলের জন্য প্যান্ট কিনবো, শার্ট কিনবো হালকার মধ্যে। আমি একটা ড্রেস কিনেছি দুইটা, এবার আমি চুলের ব্যান্ডও কিনবো। পছন্দ হয়, সবগুলো একসাথে পাওয়া যায়, ইভেন প্রতি ঈদে আসা হয়। ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরু থেকেই ক্রেতাদের ঢল যমুনা ফিউচার পার্কে। বিভিন্ন পণ্যে রয়েছে আকর্ষণীয় সব মূল্য ছাড়। শেষের দিকে কাস্টমারের খুবই চাপ। আমরা এই 9-10 দিনের মোটামুটি কাস্টমারের খুব ভালো চাপ পাচ্ছি। 10 রমজানের পর থেকে আমাদের যে নতুন প্রোডাক্ট ছিল এবং কাস্টমারের চাপ অনেকটা বাড়ছে। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর একসাথে সব পণ্য পাওয়ায় কেনাকাটায় ক্রেতাদের প্রথম পছন্দ যমুনা ফিউচার পার্ক। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থেকে ইয়াবার সবচেয়ে বড় চালান জব্দ করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 1,60,000 পিস ইয়াবা জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চক্রের 4 সদস্য, যারা সবাই একই পরিবারের। অধিদপ্তর জানিয়েছে, দীর্ঘদিন পারিবারিক ব্যবসা হিসেবে ইয়াবার কারবার করত তারা। টেকনাফ থেকে চালান এনে ঢাকা সহ বিভিন্ন এলাকায় করত সরবরাহ। রাব্বি সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত।
চাকার পাশে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বের করা হচ্ছে একের পর এক ইয়াবার প্যাকেট। শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল থেকে প্রাইভেট কারটি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মেলে সাম্প্রতিককালের সবচেয়ে বড় ইয়াবার চালান। মাদক জব্দের ঘটনায় গ্রেফতার হয় 4 জন। অধিদপ্তর জানায় গ্রেফতারকৃতরা একই পরিবারের সদস্য। মূল হোতা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা। দীর্ঘদিন পারিবারিক ব্যবসা হিসেবেই তারা বিক্রি করত ইয়াবা। মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানা। সোহেল রানার সাথে পর্যায়ক্রমে তার ভগ্নিপতি যুক্ত হয়েছে, মোহাম্মদ ফারুক যুক্ত হয়েছে। আর বোনের বিষয়টাও এই সাথে একই সাথে, যেহেতু হাজব্যান্ড এসে যায় স্বাভাবিকভাবে বোন এসে যায়, এবং তারা একটা, আর আপনি যেটা বলছেন এটার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা, এবং এটার সাথে আরও রুট কোথায় কোথায় আছে, এবং তারা কোথায় কোথায় কার কার কাছে এগুলো সাপ্লাই করে, এটা আমাদের তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে। সংবাদ সম্মেলনে জানায় অভিনব কৌশলে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনা হতো ইয়াবার চালান। 3 মাস চেষ্টার পর তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু জানেন যে ঈদের সময় অনেক সময় এক্সকারশনের জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে, সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা করছিল তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্টাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা ওই পাদানের নিচে, যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে। জব্দকৃত এই মাদকের বাজার মূল্য 5 কোটি টাকা। মানি লন্ডারিং এর সাথে তারা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান কর্মকর্তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গত 17 বছরে সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে ব্যবহারও করা হয়েছে সেনাবাহিনীকে। তাই এই দূরত্ব ঘোচাতে সেনাবাহিনীর উদ্দেশ্যে আহ্বান জানান মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে। বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত সবার সাথে আলোচনায় বসা। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ভারত লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা আমার দেশের ঈদ সংখ্যা নিয়ে স্মৃতিচারণ করেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উপরে চাপ প্রয়োগ করেছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবার জন্য। আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো গত 16 বছরে, এবং 16 বছরে না, গত 18 বছরে 1/11-র পর থেকে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। টেকনাফে শাহপৌরী দ্বীপের কাছে সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় আরও 4 জনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। তবে এখনও নিখোঁজ রয়েছেন বিজিবির 1 সদস্য। রাতে টেকনাফের শাহপৌরী দ্বীপ এবং দমদমিয়াস্থ নাফ নদীর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে 1 শিশু এবং 3 নারীর মরদেহ রয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপৌরী দ্বীপ পশ্চিমে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত 25 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চুয়াডাঙ্গায় ছেলের ছুরিকাঘাতে এক বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবার উপর চড়াও হয় সে। পরবর্তীতে জের ধরে নামাজরত অবস্থায় বাবার পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ওই মাদ্রাসার ছাত্র। গুরুতর আহত অবস্থায় দুদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। শিক্ষার্থী অন্তপ্রাণ এক শিক্ষক ছিলেন অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিক। যোগাযোগের সহজ জটিল বিষয়কে সহজ করে পড়ানোর পাশাপাশি ব্যক্তিজীবনেও এর চর্চায় খুব সহজেই আপন হয়ে উঠতেন সকলের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন তার ছাত্র সহকর্মীরা। বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রয়াত এই শিক্ষকের স্মরণ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ এবং সাংবাদিকতা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। সেখানে তার সরাসরি ছাত্ররা বলেন, শুধু ক্লাসরুমেই নয়, বাইরেও অধ্যাপক সিদ্দিক ছিলেন ভীষণ আন্তরিক। দল মত নির্বিশেষে সবার জন্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তিনি। বলেন, সবার সমস্যা মন দিয়েও শুনতেন, প্রয়োজন অনুযায়ী সমাধানের চেষ্টা করতেন। সাবেক শিক্ষার্থী অধ্যাপক সিদ্দিকের সঙ্গে ক্লাসরুমের স্মৃতিচারণ করেন। অধ্যাপক আরিফিন সিদ্দিক সবসময় তার শিক্ষার্থীদের হৃদয়ে শ্রদ্ধার আসনে থাকবেন বলে মন্তব্য করেন তারা। গত 13 মার্চ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিক।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইট বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে গোলামবাজার সুবাদ্ধা মসজিদ পাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং নিহতের স্বজনরা জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতি লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা ফারুকের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল ব্যবসায়ী জুবায়ের ইসলামের। আর সেই জের ধরেই ফারুক এবং তার সমর্থকরা জুবায়েরের ইট বালুর দোকানে প্রবেশ করে প্রথমে তার বড় ভাই স্বপনকে পিস্তল ঠেকিয়ে রাখে। এরপর জুবায়েরকে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। টাঙ্গাইলের মির্জাপুরে কয়েকজন মহিষ ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় গোড়াই সখীপুর সড়কের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাইতলা হাটে ২৮টি মহিষ বিক্রি করে প্রাইভেট কার যোগে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। নয়াপাড়া এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেল এবং একটি গাড়ি নিয়ে তাদের গতিরোধ করে ফাঁকা গুলি ছুটতে থাকে দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের সাথে থাকে ৭৮ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। উপজেলার সাদিপুরের ভারগাঁও এলাকায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। এ সময় দেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বক্তারা। ইফতার মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, গিয়াসউদ্দিন আহমেদ সহ অনেকে বক্তব্য দেন। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ আর ফেরত আসবে না, কারণ আওয়ামী লীগ জন্ম থেকেই ফ্যাসিস্ট ছিল। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৫ই আগস্টের মতো সকল মত এবং পথকে একসাথে থাকার আহ্বান জানান তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মেহেদীর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। জানাবো প্রবাসের কিছু খবর। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনের আলমিনার গ্লাস কোম্পানির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের সালমাবাদ শহরের আলমিনার গ্লাস কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে প্রতিষ্ঠাতা খায়রুল বাশারের সভাপতিত্বে এবং জয়নাল আবেদিনের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি জয়নুল আবেদিন, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ সেলিম, সাবের আহমেদ সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বাহরাইন প্রবাসী সহ দেশ বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। আমাদের দাওয়াতে অংশগ্রহণ করছেন বিশেষ করে স্যার, আমাদের সম্মানিত স্যার মাহফুজুর রহমান স্যার এবং বাংলাদেশ কমিউনিটি নানান অ্যাঙ্গেল থেকে ওনারা সবাই আসছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটি সম্মানে আলমিনার গ্লাস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। মালয়েশিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে ব্রিকফিল্ড শাখা বিএনপি আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজিজ মোল্লা, পরিচালনা করেন বাবু সরকার। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এস রহমান তনু, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন এবং বিএনপি সিনিয়র নেতা রহিম ভূঁইয়া। এছাড়াও মালয়েশিয়া বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আরিফ হোসেন, সহ অর্থ সম্পাদক এম এ কামাল, বিলাল হোসেন সহ দলটির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। ৫১ জন বাংলাদেশিকে মালয়েশিয়া প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা AKPS। সংস্থাটির অভিযোগ, অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিল তারা। বৃহস্পতিবার কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৭ জন বিদেশিকে তল্লাশি করে কর্তৃপক্ষ। এ সময় ভুয়া নথি ব্যবহার, দেশটিতে ভ্রমণের জন্য প্রয়োজনীয় অর্থ না থাকা সহ বিভিন্ন কারণে তাদের আটক করা হয়। এক বিবৃতিতে AKPS জানিয়েছে, অভিযুক্তরা দেশটির ইমিগ্রেশন আইন ভঙ্গ করেছে। আটককৃতদের দ্রুত বিমানে করে নিজ দেশে পাঠানোর ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ।
স্পেনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি বার্সেলোনার উদ্যোগে ইফতার মাহফিল এবং সংগঠনের অভিষেক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় এক মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে আগামী 2 বছরের জন্য 28 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। পরিচালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহ রবিউল হোসাইন। এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সহ সাধারণ সম্পাদক শাহ তৌফিকুল ইসলাম পুলক এবং অর্থ সম্পাদক মুজিবুল ইসলাম ঝুমন বক্তব্য রাখেন। প্রবাসীদের এই অনুষ্ঠানে শাহাদুল সুহেদ, শিপলু আহমেদ নিয়াজি, গিয়াসউদ্দিন সহ সংগঠনটির আরো অনেক ব্যক্তি অংশ নেন। যুক্তরাজ্যে ওল্ডহ্যাম ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজিত হলো। দেশটির ওল্ডহ্যাম শহরের এক রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাদিকুর রহমান। এ সময় কবির আলী, রাসেল আহমেদ, রিপন আহমেদ এবং হাবিবুর রহমান সহ সংগঠনটির বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান বক্তারা। নির্যাতিতদের পাশে দাঁড়াতে সকলকে আহ্বান জানান তারা। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর ফরিদপুর সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনটির এই আয়োজনে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ী জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বুলবুল আহমেদ মুকুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান। ইফতার মাহফিল আয়োজনে সহযোগিতা করেন শওকত মোল্লা, কবির মুন্সি, মিজান সাইদ, নূর হোসেন, নজরুল ইসলাম সহ সমিতির অন্যান্য সদস্যরা। এছাড়াও অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। 5 জেলায় প্রবাসীদের ঐক্যবদ্ধ এমন আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রত্যেক বছর ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করি আমাদের সমিতির পক্ষ থেকে। যারা আমাদের বৃহত্তর ফরিদপুরের সহ অন্যান্য জেলার যারা আছেন, আমাদের জাকাতের একটা অংশ আমাদের বৃহত্তর ফরিদপুরের যারা অসহায় দুস্থ আছে তাদের মাঝে আমরা বন্টন করি। দেশ এবং বিদেশে দুস্থদের সাহায্য করে থাকি ফরিদপুর সমিতির মাধ্যমে। আমরা আমাদের যে কল্যাণ তহবিল আছে, কল্যাণ তহবিল থেকে আমাদের সদস্যদের অনুদানের মাধ্যমে আমরা চেষ্টা করি সর্বাত্মক সহযোগিতা করতে। এছাড়া মাহে রমজান উপলক্ষে রায়পুর ওমান প্রবাসী পরিষদের উদ্যোগে চতুর্থবারের মতো ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাস্কাটের হামিরিয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে এই সভার আয়োজন করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা সেলিম পারভেজ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি হায়দার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা তারেক, মোহাম্মদ কায়সার উদ্দিন পিয়ারু, আলী আবদিন সৌরভ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সকল মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আপনাদের যে ইতিমধ্যে 2024 এবং 25-এ যে বায়োডাটা আপনারা দিয়েছেন, যে আর্থিক অনুদান বাংলাদেশে আমাদের গ্রামের মধ্যে প্রেরণ করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। এই ইফতারের আয়োজনের মাধ্যমে আপনারা একে অপরের প্রতি অন্তরের আন্তরিকতা থেকে যে রায়পুর ওমান প্রবাসী পরিবারের মিলন মেলাতে অংশগ্রহণ করেছেন সেজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর ইফতার এবং দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের প্রথম প্রেস সচিব আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম খান সহ আরও অনেকে। বাংলাদেশ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহিনের সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক আসিফ। যারা এই আয়োজনে ভূমিকা রেখেছেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। শুধু রাজনৈতিক নয়, পেশাজীবী, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান কবুল করুক। আমরা প্রবাসীরা এক হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে চাই, কোনো দল বা কোনো দিকে ট্যাগ লাগাইতে চাই না। আন্তর্জাতিক গাজার একাংশ এখনই ইসরায়েলি সেনাদের দখলের নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস বন্দীদের মুক্তি না দিলে নিয়ন্ত্রণ নেওয়া হবে গাজার বিভিন্ন এলাকায়। এর মধ্যে পাশাপাশি স্থল অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনারা হামলা চালাচ্ছে গাজায় জাতিসংঘের বিভিন্ন কার্যালয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 50,000-এর কাছাকাছি। গাজায় এখনও 59 ইসরায়েলি জিম্মি রয়েছে, তাদের মধ্যে অন্তত 24 জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফুটবল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতে খেলতে এসে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কখনো গ্রাউন্ড, আবার কখনো পাল্টে যাচ্ছে সময়। জওহরলাল নেহরুর মূল স্টেডিয়াম দেখার সুযোগ না হলেও সেই মাঠেই ক্লোজ ডোর অনুশীলন করে স্বাগতিক ভারত। এত নেতিবাচকতার ভিড়ে ইতিবাচক মানসিকতায় থাকার প্রত্যয় পুরো দলের।
এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতে খেলতে এসে রীতিমতো অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। কখনো পাল্টে যাচ্ছে অনুশীলন গ্রাউন্ড, কখনো বা পাল্টেছে সময়। শনিবার 2 দফায় অনুশীলন গ্রাউন্ড পরিবর্তনের পর সন্ধ্যা 6টার অনুশীলন পিছিয়ে নেওয়া হয় সন্ধ্যা 7:30টায়। স্বাগতিক ভারত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ক্লোজ ডোরে অনুশীলনের সুযোগ পেলেও ক্যাবরেরা শিষ্যদের ভাগ্যে জোটে স্টেডিয়ামটির গ্রাউন্ড ট্যুর অ্যাস্ট্রোটার্ফ। যদিও আগের দিনের নেহরু স্পোর্টস গ্রাউন্ডের তুলনায় এটি ভালো বলে দাবি করেন সহকারী কোচ হাসান আল মামুন। মাসল ক্র্যাম্প করার সময় মানে ইঞ্জুরি ব্যাপারগুলো থাকে, বাট আমরা অ্যাকচুয়ালি টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে। সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশ দলের সাথে বারবার ঘটে যাওয়া এমন ঘটনা বিরক্তিকর বলছেন সাদউদ্দিন, যা পরিকল্পনার ক্ষেত্রে প্রভাব পড়ে বলে মত এই ডিফেন্ডারের। আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, মানে আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। সো আমরা প্রফেশনাল প্লেয়ার, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। জাতীয় দলের সাথে তৃতীয় দিনের মতো অনুশীলন করেন হামজা চৌধুরী। প্রতিনিয়ত শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের কাছ থেকে শেখার কথা জানান আরেক মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট, এটা শুধু আমি না আপনারা সবাই জানেন। ওনার চলাচল খুব একদম সিম্পল, আসলে আমরা মানিয়ে নেওয়ার জন্য এটা খুব একদম এনজয় করছি আর কি। প্রতিটা মুহূর্তে অনেক কিছু শেখার আছে, একদম ফুটবলের ভিতর থেকে শুরু করে আউটসাইডেও। ভারতে এত নেতিবাচক অভিজ্ঞতার ভেতরেও ইতিবাচক থাকার টোটকায় আবদ্ধ থাকতে চায় ক্যাবরেরা শিষ্যরা। ভারতে পা রাখার পর একের পর এক সমস্যায় জর্জরিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সেদিকে খুব একটা নজর দিতে নারাজ ম্যানেজমেন্ট। তারা চায় এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচটি ভারতের বিপক্ষে জয় দিয়ে সব বিতর্ক ছাপিয়ে নিজেদের সেরাটা জানান দেবে মাঠেই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং, ভারত। এই ছিল যমুনা নিউজ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।